কি অবস্থা তানভীর? বাকি সাবজেক্ট গুলোর মকে কেমন মার্কস আসতেছে? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। বাকি সাবজেক্ট গুলি ম্যাথস বি, পিওর ম্যাথস, ইংলিশ ওগুলোতে কেমন আসে? ওকে, ভালো আসে তো খুবই ভালো। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে সলিউশন শুরু করে দেই, বাকিরা জয়েন করলে করে দেখা যাবে। তো তোমাদের পেপার ওয়ানে হ্যাঁ ওই তো এখানে ডিফিকাল্টি একটু বেশি। অবশ্য লেভেল তো দেখতেছে এত বেশি না, লেভেল তো একটা 5। পেপার 2 এর লেভেল কত? পেপার 2 এর লেভেল 5। তেমন ডিফিকাল্ট হওয়ার কথা না, দেখা যাক কি হয়। ওকে, পেপার 1 এ কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো, তো এই কোশ্চেন গুলো আমরা সলভ করব। মুবাশিরা, মোনাজার এখন কি অবস্থা? ইমপ্রুভ হচ্ছে? ওকে, ভালো থাকলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, সো তানভীরের 3A3, লেটস সি। 3A3. A scientist stands a long way from the meteor explosion. Explain why he hears the explosion at different time to when sees it. কেন আমরা লাইটনিং কেন আগে দেখি দেন ওইটার থান্ডারের সাউন্ডটা পরে শুনতে পাই? বিকজ লাইটের স্পিড হলো সাউন্ডের স্পিডের থেকে বেশি, তাই না? যে ওই যে মিটিওরটা, যে মনে করো এখানে এসে মিটিওরটা পড়বে কিন্তু মানুষটা দাঁড়ায় আছে এই জায়গায়, সো লাইট তার কাছে আগে পৌঁছাবে, আর কোলাইড করার পরে সাউন্ডটা কি হবে, পরে পৌঁছাবে। বুঝতে পারছো? যে লাইট স্পিড ইজ ভেরি 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 গ্রেটার দেন স্পিড অফ সাউন্ড, তো এর জন্য। বুঝতে পারলা? আচ্ছা দাঁড়াও, তোমাদের গ্রুপে ফার্স্টে মার্ক স্কিম গুলি আমি ফরওয়ার্ড করে রাখি। 1 মিনিট। ওকে, সো মার্ক স্কিম গুলি ফরওয়ার্ড করে রাখছি, সো দ্যাট তোমরা নিজেরাও অ্যান্সার গুলি দেখতে পারো। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। ওকে, সো 3A3 তে প্রবলেম ছিল, সো তাহলে ওটা নিয়ে আমরা ডিসকাস করলাম। এরপর মক 3 পেপার 1 কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে ওটা বলো, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব। 4 এর সি। আচ্ছা, তো 4C তে কি বলছে? Rigel is a main sequence star. A star joins the main sequence when nuclear fusion of hydrogen starts in its core. Describe the process of nuclear fusion in a star. একটা স্টারের ভিতরে নিউক্লিয়ার ফিউশন, যে একটা ফিউশন রিঅ্যাকশন কিভাবে হয়। একটা ফিউশন মানে কি? দুইটা স্মল নিউক্লিয়াস কম্বাইন করে একটা লার্জ নিউক্লিয়াস ক্রিয়েট করবে, তাই না? সো তাহলে হাইড্রোজেন ফিউজ করবে মানে কি? দুইটা হাইড্রোজেন একজনের সাথে আরেকজন কম্বাইন হয়ে দেন দে উইল প্রডিউস হিলিয়াম। তো এখন দেখো ব্যাপারটা কি, তোমার হাইড্রোজেন আর হাইড্রোজেন যখন কাছে আসবে তখন তারা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? মাহফুজ, রিপেল করবে, বিকজ নিউক্লিয়াস গুলির তো চার্জ পজিটিভ, সো পজিটিভ পজিটিভ রিপেল করবে। কিন্তু পজিটিভ পজিটিভ যদি রিপেলই করে, তো তাহলে কি তাদের কখনো ফিউজ করার কথা? ওইটা তো করার কথা না। তো তাহলে ফিউশনটা আসলে হয় কিভাবে? দে কোলাইড এট ভেরি হাই স্পিড, অর কাইনেটিক এনার্জি অনেক বেশি থাকে, যে কি হয়
রিপালসিভ ফোর্সটাও কি করতে পারে না, এই হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলিকে কম্বাইন হওয়া থেকে আটকাইতে পারে না। তো তখন কি হবে, একটা নিউক্লিয়াস আরেকটার সাথে কম্বাইন হয়ে দেন একটা লার্জার নিউক্লিয়াস ফর্ম করবে। যে এখানে মধ্যে ব্যাপারটা কেমন দেখো, 4C, তাই না? এই 4C, two small nuclei join together to produce a larger nucleus, and তোমার ফাইনাল যে প্রোডাক্টটা হয়, mass of the product is less than the mass of the reactant. তো তাহলে প্রোডাক্টের ম্যাসটা যে কম, তো বাকিটুকু ম্যাস কোথায় গেল? The rest of the mass got converted to energy according to E is equal to mc square. তোমারটা কাটলো কেন বুঝো নাই? ওকে, let's see. 2 atoms of hydrogen combine to form 1 atom of helium, releasing energy in the form of heat and light. এখানে তো হিট এন্ড লাইট ফর্মে তোমার এনার্জিটা ছাড়ে না, এটা তোমার রেডিয়েশন ফর্মে, যে গামা রেডিয়েশন বা ফোটন হিসেবে এনার্জিটাকে রিলিজ করে, বুঝছো? তো তাহলে ইন দা ফর্ম অফ হিট এন্ড লাইট ওই জিনিসটা হবে না। তো এখন হাইড্রোজেন হাইড্রোজেন কম্বাইন করে কি হচ্ছে, হিলিয়াম ফর্ম করতেছে, ভালো কথা। কিন্তু এখানের জন্য তোমার লার্জার এন্ড স্মলার নিউক্লিয়াসের কথাটা একটা জিনিস স্টেট করা লাগবে, যে এখানে আমাদের দেখো, তো দুইটা অ্যাটম কম্বাইন করে বলছো, কিন্তু এখানে আমাদের মেইনলি আমাদের কম্বাইন হচ্ছে কি, একদম বোল্ড করে লেখা আছে নিউক্লেই, মানে দুইটা স্মল নিউক্লিয়াস। ঠিক আছে, প্লুরাল দেখে নিউক্লেই বলছে, যে দুইটা স্মল নিউক্লিয়াস কম্বাইন হবে এন্ড জয়েন করে একটা লার্জ নিউক্লিয়াস ফর্ম করবে এন্ড এনার্জি রিলিজ করবে। ওই গামা রেডিয়েশন লিখলেও হয় বা রিলিজিং এনার্জি। আচ্ছা, মাহফুজার অ্যান্সারটাও চেক করবো, লেটস সি। ওয়াও, মুবাশশির এটাতে 109, ভেরি গুড। একটা মার্ক কোথায় কাটা গেল স্যার? আচ্ছা, নিউক্লিয়ার ফিউশন ইজ দ্য প্রসেস অফ হাইড্রোজেন নিউক্লিয়াই টু জয়েন টুগেদার। টুগেদারের মধ্যে এত বড় গ্যাপ কেন? Together to form a helium nucleus. In the process, energy is produced, which causes the star, from shrinking due to gravity, naki which prevents the star from shrinking. Exactly, prevents of it, and is also the source of its light. This force that keeps the star shrinking is called radiation pressure. এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার ছিল না, জাস্ট ফিউশনের প্রসেসটা চাইছে। সো প্রসেসের তোমার প্রথম পয়েন্টের মার্কটা তুমি পাইছো, যে হাইড্রোজেন নিউক্লেই এই টার্মটা ইউজ করছো, সো তাহলে ওখানে একটা মার্ক পাইছো। বাকি 2 মার্ক তোমার এই যে হিলিয়াম নিউক্লিয়াস ফর্ম করছে, সো তাহলে হিলিয়াম নিউক্লিয়াসটাকে একটা লার্জার নিউক্লিয়াস, আর এনার্জিটা প্রডিউস তো না, ওটা কি বলবো, এনার্জি রিলিজ করে আর কি। ওকে, ওকে। এরপরে পেপার 1 মক 3, আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম? ফাইভ এ, ওকে।
5a তে কি বললো? A toaster is an electrical device used for toasting bread. Oh my god, toaster এর জন্য ইউজ করে, এটা তো জানতাম না। তো এখন কি বলতেছে? The toaster contains thin metal wires. Thin কেন? Thin wire এর রেজিস্ট্যান্স বেশি নাকি thick wire এর রেজিস্ট্যান্স বেশি? রায়ান, থিন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি হয় এন্ড এখানে হাই রেজিস্ট্যান্স দরকার বিকজ ওই হিটিং ইফেক্টটা যেন বেশি করে কাজ করে, ওই ব্যাপারটা নিয়ে আমরা দেখতেছি। তো কি বলে দেখো, these wires get hot when there is a current in them, এই যে কারেন্ট ফ্লো করলে তারা গরম হয়ে যায়, ভালো কথা। the wires transfer energy to the bread by heating and by radiation, সো তাহলে রেডিয়েশন এন্ড হিটের থ্রুতে কি করে, ব্রেডটাকে এনার্জি দেয়। তো এখন এ নাম্বারে বলতেছে give a reason why the wires in the toaster are connected in parallel, যে এখানের মধ্যে ওয়্যার গুলিকে প্যারালেলে কেন সেট করা হয়েছে। so that if one wire breaks the others can also work, বাট এখানে তারা কি বলতেছে যে ওয়্যার গুলিকে আসলে প্যারালেলে দিচ্ছে কেন, এই যে so that the wires have a higher current or voltage, বুঝছো? ওকে, allowed section আছে দেখি, idea that one breaks the rest will keep working। হ্যাঁ, এটাতে তো তাহলে মার্কস পাবা, যে একটা যদি বেশি টেম্পারেচার বেড়ে ব্রেকও হয়ে যায় বা গলে যায়, তো বাকিগুলা যেন তাও ঠিকই কাজ করে, তো এটা লিখলে পরে মার্কস পাবা। হ্যাঁ, তারা সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাচ্ছে বলতে ব্যাপারটা হলো যে তাদের পার ওয়্যারের যেন ভোল্টেজটা বেশি করে পায়। অর দেখো, আমরা এই ব্যাপারটা দেখছিলাম না, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা অলমোস্ট সবাই এখন অনেকগুলা প্যাটার্ন বুঝে গেছো, তোমাদের এক্সামের মার্কস দেখে বোঝা যাচ্ছে। তো এখানের মধ্যে খেয়াল করো, মনে আছে আমাদের একটা সিঙ্গেল ওয়্যারের রেজিস্ট্যান্স মনে করো 10 ওহম, সো তাহলে এটার সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, 10। এখন দুইটা ওয়্যারকে যদি তুমি সিরিজে দাও, যে দুইটা রেজিস্টরকে তুমি সিরিজে দিলা, সো তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হয়? এটার জন্য টোটাল রেজিস্ট্যান্স 20, কিন্তু দুইটা সেম রেজিস্ট্যান্সের ওয়্যারকে যদি বা সেম রেজিস্ট্যান্সের রেজিস্টরকে যদি তুমি প্যারালেলে দাও, তো তখন তাদের টোটাল রেজিস্ট্যান্স কত হয়? এটা প্যারালাল সার্কিটের ফর্মুলা দিয়ে বের করলে এটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, যে 5 ওহম। তো এখন দেখো তো, তোমার আমি দুইটা ওয়্যার নিয়ে মনে করে এক্সাম্পল বলি, যে ওয়্যার গুলা মনে করো আমি রেজিস্টার হিসেবে ট্রিট করতেছি, ওকে? তো এখন দেখো, I have a power supply, suppose power supply EMF হলো 6 ভোল্টস। তো এখন একটা সিঙ্গেল ওয়্যার, একটা সিঙ্গেল ওয়্যারের জন্য রেজিস্ট্যান্স হলো 10 ওহম, তো সার্কিটে কারেন্ট কত হবে? V ইকুয়াল টু IR করলে পরে কারেন্ট আসে 0.6, তো কারেন্ট হলো 0.6 এন্ড ভোল্টেজ হলো 6। তো এইটা ফর আ সিঙ্গেল ওয়্যার। এখন ওয়্যার গুলিকে যদি তুমি সিরিজে দাও, তো তাহলে দেখো তো কি হয়, ওয়্যার গুলিকে সিরিজে দিলে তোমার পার ওয়্যার কারেন্ট বেশি পাবে নাকি কম পাবে, যে টোটাল রেজিস্ট্যান্স বেড়ে গেল না, সো তাহলে দ্য কারেন্ট দ্যাট উইল ফ্লো থ্রু দেম উইল বি ডিক্রিজড, রাইট মাহফুজ? এক্স্যাক্টলি, কম পাবে। তো তাহলে কারেন্ট যদি কম পায়, তো তাহলে কি হিটিং ইফেক্ট অফ কারেন্টটা বেশি হবে নাকি কম হবে? হিটিং ইফেক্ট অফ কারেন্টটা কম হবে। নাও প্যারালেলে যদি কানেক্ট করা হয় ওয়্যার গুলিকে, এখন দেখো ব্যাপারটা কি হয়, ওয়্যার গুলিকে যদি আমরা প্যারালেলে কানেক্ট করি, নাও since the total resistance of the circuit became half, so তাহলে the current in the circuit will become double, so তাহলে current is কত, 1.2 ampere। so এখন খেয়াল করো, সে পাচ্ছে 0.6 ampere, সে পাচ্ছে 0.6 ampere, so তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, একটা সিঙ্গেল ওয়্যার যতটুকু পাইতো
এখানে প্যারালেলে দেওয়ার পরে কারেন্ট আর ভোল্টেজ দোনোজন কি পাচ্ছে, সেম পাচ্ছে। এখন যদি তুমি তিনটা ওয়্যারকে নাও, তুমি যদি তিনটা ওয়্যার প্যারালেলে দাও, এখন দেখো তো তিনটা ওয়্যার প্যারালেলে দিলে পরে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 1/3 হয়ে যাবে না? The total resistance become what? Total resistance become this. তো টোটাল রেজিস্ট্যান্স যদি 1/3 হয়, সো তাহলে টোটাল কারেন্ট কি হবে? 3 টাইমস বেড়ে যাবে। সো তাহলে ওইভাবে করে হোয়াট উইল হ্যাপেন, পার ওয়্যার বেশি করে কারেন্ট এন্ড ভোল্টেজ পাচ্ছে যদি কি করা হয়, তাদেরকে প্যারালেলে কানেক্ট করা হয়। বুঝতে পারছো মুবাশিরা? সো এইটা ছিল তোমার ওই 5 এর যে প্রবলেমটা। এখানে জাস্ট একটা মার্ক গিয়েছে নাকি? ওকে, তো এই মকের মার্ক দেখে ভালো লাগলো যে অলমোস্ট ফুল মার্ক, বাট স্টিল একটু বাকি। তো এটা ইনশাআল্লাহ সামনের মকগুলোতে হয়ে যাবে। ওকে, সো কোশ্চেন নাম্বার 5 এর পরে কোশ্চেন নাম্বার 6, 7 এগুলাতে কারো কোনো কনফিউশন আছে? মাহফুজের কোশ্চেন নাম্বার 8 এ প্রবলেম, সো তাহলে 6 আর 7 এ কারো যদি প্রবলেম না থাকে আমরা কোশ্চেন নাম্বার 8 এ চলে যাব। আচ্ছা, সো তাহলে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এর, আচ্ছা 8 এর বি আছে ইয়াহিয়ার, আর 8 এর ডি 4 আছে মাহফুজের। ওকে, সো 8 এর ডি কি বলে, বি ফার্স্ট। কন্ট্রোল ভেরিয়েবল মানে কি ইয়াহিয়া? কন্ট্রোল ভেরিয়েবল হলো তারা যাদেরকে এক্সপেরিমেন্টে কি করা হয়, কনস্ট্যান্ট রাখা হয়, তাই না? যেখানে দুইটা জিনিসের মধ্যে, যে একটা এক্সপেরিমেন্টে আমরা কি করি, দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন বের করি, বাকি জিনিসগুলোকে কি রাখতে হয়, কনস্ট্যান্ট রাখতে হয়। এক্স্যাক্টলি, যাদেরকে কনস্ট্যান্ট রাখা হয়। তো এখন এখানের মধ্যে দেখো কি হচ্ছে, তারা আসলে ইনভেস্টিগেট করবেটা কি, দেখো। হ্যাঁ, ওই তো কনস্ট্যান্ট রাখা হয় যেন একটা ফেয়ার টেস্ট হয়। কিন্তু এই এক্সপেরিমেন্টে কাদের মধ্যে রিলেশন দেখতেছে খেয়াল করো। A student uses this apparatus to investigate how the efficiency of an electric motor varies with the input voltage. তো তার মানে আমরা এই ভোল্টেজ বাড়াবো কমাবো, ভোল্টেজ বাড়াইলে কমাইলে এফিসিয়েন্সিটা কিভাবে করে চেঞ্জ হয় ওই জিনিসটা দেখবো। সো তাহলে এখানের মধ্যে দেখো, এই যে আমরা যতটুকু ম্যাস, এই যে 1.0 কেজি ম্যাস, এইটাকে অলওয়েজ কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো না? যে অলওয়েজ যত ভোল্টেজই দেই না কেন, mass that is supposed to be lifted up by the motor is 1 kilogram. So তাহলে mass এটাকে কি রাখবো, অলওয়েজ কনস্ট্যান্ট রাখবো। বুঝতে পারলা ইয়াহিয়া? তো একটা কন্ট্রোল ভেরিয়েবল হলো এইটা। তো এখন এখানের মধ্যে আরেকটা কন্ট্রোল ভেরিয়েবল কি হবে, আরেকটা কন্ট্রোল ভেরিয়েবল হবে যে তাকে কতটুকু হাইট উপরে তুলবো। যে এখানে দেখো মেথডটা কি, কানেক্ট দা ইলেকট্রিক মোটর টু দা ডিসি পাওয়ার সাপ্লাই এন্ড দা জুল মিটার। যে জুল মিটার ডিরেক্টলি এনার্জি বের করতে পারে, যে জুল মানে এনার্জির ইউনিট, মিটার তো তাহলে এনার্জি বের করে। আর তো এখন অ্যাটাচ 1 কেজি mass to the electric motor using a length of a string. Set the voltage to 10 and switch on the power supply. Then switch off করে when the mass is lifted to a distance of এত 50 সেন্টিমিটার। তো তাহলে কতটুকু হাইট উপরে তুলবো এই জিনিসটাও কি কনস্ট্যান্ট। তো তাহলে অলওয়েজ 1 কেজি ম্যাস ইউজ করব, এন্ড এই 1 কেজি ম্যাসকে কতটুকু লিফট করতেছি মানে কতটুকু উপরে টেনে নিয়ে যাচ্ছি, এই জিনিসটাকেও কি রাখবো, ফিক্স রাখবো। সো তাহলে এই দুইটা কি, দা কন্ট্রোল ভেরিয়েবল অফ দা এক্সপেরিমেন্ট। বুঝতে পারলা? সো তাহলে ম্যাস এন্ড হাইট এই দুইটা জিনিস আমাদের কি রাখা লাগবে, কনস্ট্যান্ট রাখা লাগবে। এটা কত, কোশ্চেন নাম্বার 8 এর বি না? mass being lifted, height being lifted, then যে পাওয়ার সাপ্লাই ইউজ করতেছে পাওয়ার সাপ্লাইটাকে ফিক্স রাখবো। সেকেন্ডটা ডিসটেন্স অফ 50 সেন্টিমিটার লিখছো, কিন্তু মার্কস দেয়া নাই নাকি? পাওয়ার সাপ্লাইটা বলতে যে যেটা দিয়ে তুমি কি করতেছো,
এনার্জি সাপ্লাই দিচ্ছ, যে ওই যে ডিসি পাওয়ার সাপ্লাই যেটা, না না না, ভোল্টেজটা তো চেঞ্জ করবো রাইয়ান। এটাই তো বলছে যে ইনপুট ভোল্টেজের সাথে এফিসিয়েন্সি কিভাবে ভ্যারি করে। সো ভোল্টেজ চেঞ্জ করে করে দেন দেখবো এফিসিয়েন্সিটা। ওকে, ঠিক আছে। সো তাহলে ইয়া হিয়ার মার্কস দেয় নাই। লেটস সি অ্যানসারে কি লিখলাম। ইয়া হিয়ার মার্কস এর এই অবস্থা কেন? কম্পাইলে তো সমস্যা। এটার জন্য মার্ক পাবা, B1 এ 1 মার্ক পাবা। ঠিক আছে ইয়াহিয়া, তুমি কিন্তু মিনিসকাস বানান এখানে ভুল লিখছো। মিনিসকাস MENISCUS। ওকে, সেগুলো স্পেলিং গুলাও দেখা লাগবে ভালো মতো। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 8 এর বি গেল। মাহফুজের প্রবলেম ছিল 8D4। 8D4, use the graph, determine the minimum power supply voltage that will allow the electric motor to operate at maximum efficiency। যে কি গ্রাফ আঁকতেছো? efficiency on the y axis and power supply voltage on the x axis। তো তাহলে কত ভোল্টেজের জন্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবা? তো তাহলে গ্রাফ দেখতে কেমন আসে দেখি। গ্রাফ তার এখানের মধ্যে দেয় নাই। তোমার গ্রাফ থেকে তুমি দেখবা যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য করেসপন্ডিং ভোল্টেজটা কত আসে, 7.8 আসে। আচ্ছা, আমি গ্রাফটা তাহলে আঁকি। গ্রাফটা এঁকে দেন অ্যান্সারটা দেখি কি দিছে তারা। এফিসিয়েন্সি, সো এখানের জন্য এফিসিয়েন্সিটা বের করি। জিপি ডিভাইডেড বাই জুল মিটারের এনার্জি ইনটু 100, এটা করলে পরে তো এফিসিয়েন্সি পাবো। সো এখানে মোটরের এফিসিয়েন্সি কত আসে? 39.4। ওকে, তো তাহলে এটা তো দেখেই বোঝা যাচ্ছে, দেখো মাহফুজ, যে তোমার এই যে জাস্ট টেবিলটা দেখো। টেবিল দেখলে পরে একটা জিনিস দেখো যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত ভোল্টেজের জন্য, 6 ভোল্টের এখানে। তো তাহলে এই এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, যে 39.7 থেকে 39.1 এ নামার মধ্যে যে কার্ভটা হয়েছে, ওই কার্ভের যে কোন একটা জায়গায় আমাদের রিডিংটা আসবে। আর এখানে কত দিচ্ছে অ্যান্সার? এই যে 5.4 থেকে 6.6 এর মধ্যে। দেখে আমরা গ্রাফটা আঁকি, দেন বুঝতে পারবো। ওকে, সো তাহলে ভোল্টেজ 6, এফিসিয়েন্সি 5। এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হলো 40 নিচে। So তাহলে 10, 20, 30, 40। সো ওয়াই অ্যাক্সিস হলো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আর এক্স অ্যাক্সিস হলো পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ইন ভোল্টস। পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ইন ভোল্টস 10 পর্যন্ত। So 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
ওকে, তো এখন পাওয়ার সাপ্লাই ভোল্টেজ যখন 3, এফিসিয়েন্সি তখন 5। ভোল্টেজ যখন 3, এফিসিয়েন্সি তখন 5। ভোল্টেজ যখন 3.5, এফিসিয়েন্সি তখন 19.6। 19.6 will be somewhere over here. তারপরে ভোল্টেজ যখন 4, এফিসিয়েন্সি তখন 30.3। সো ভোল্টেজ যখন 4, এটা 30.3। ভোল্টেজ যখন 5, এফিসিয়েন্সি তখন 37। 35, এখানে 37। তারপরে ভোল্টেজ যখন 6, এফিসিয়েন্সি তখন 39.7। 39.7, একদম 40 পার্সেন্ট। এরপর ভোল্টেজ যখন 8, 39.1। 39.1। আর ভোল্টেজ যখন 10, এফিসিয়েন্সি তখন 39.4। 39.5 এর একটু নিচে। তাহলে এরকম টাইপের গ্রাফ। তাহলে এখানের জন্য আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ, তাই না? তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, সো এটা 6 পয়েন্ট সামথিং আসে, বুঝছো? 6 পয়েন্ট, এটা কত? 6, তাই না মাহফুজ? তাহলে এটা হবে 6.6। ওকে, আচ্ছা। এরপর কোশ্চেন নাম্বার 9। স্যার 9D তে। 9D, explain where Yes. a lamp should be connected in this circuit so that the voltage across it increases as the light received by component X decreases. So component X একটা LDR আর এখানে হলো একটা fixed resistor. Explain where a lamp should be connected in this circuit so that the voltage across it increases when light received by component X decreases. তো component X যদি লাইট কম পায়, ঠিক আছে? আচ্ছা, এইটার সি আর D1, ওকে, এইটার সি আর D1 টা একটু আবিদের অ্যানসারটা দেখে নেই। ধরো আবিদের শরীরে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, এখন আগের থেকে একটু ভালো আছে। So এইটার সি আর D1, একদম 5.0 আসে। জি স্যার। mg delta h mass হলো 1 কিলোগ্রাম ছিল আর D1 তোমার 39.4 এর ডেসিমাল পয়েন্টটা আসে না। জি স্যার, এটা স্যার ফিল্টার দেওয়ার কারণে স্যার ব্ল্যাক এন্ড হোয়াইট রয়ে গেছে। কাটার জন্য সি নাম্বার। ঠিক আছে, এখানের জন্য মার্কস পাবা।
ওকে, এটার জন্য মার্কস পেয়ে যাবে, সমস্যা নেই। নাইন সি কত, 9C3 1.11 কিলো ওহম আসছে। মার্কস কিন্তু গ্রুপে দিচ্ছি, মার্কস কিন্তু কত দেওয়া, 1.5 কিলো ওহম আসে। ইয়াহিয়া 1.11 আসে না, 1.5 আসার কথা। ওকে, আচ্ছা। তো তাহলে এখানের জন্য দেখো তাজওয়ারের যে প্রবলেমটা ছিল, যে এখানে আমাদের কাজটা কি, যে ল্যাম্পটাকে কোথায় অ্যাড করতে হবে যখন নাকি কম্পোনেন্ট এক্স কম লাইট পাবে। তো এখন লাইট যদি সে কম পায় কম্পোনেন্ট এক্স, তো তাহলে কম্পোনেন্ট এক্স এর রেজিস্ট্যান্স বাড়বে নাকি কমবে, কি মনে হয় তাজওয়ার? রেজিস্ট্যান্স বাড়বে। রেজিস্ট্যান্স বাড়বে। এন্ড দুইটা কম্পোনেন্ট যখন সিরিজে থাকে, যে কম্পোনেন্ট এক্স আর 4500 ওহমের ফিক্সড রেজিস্টার, দুইটা কম্পোনেন্ট যখন সিরিজে থাকে তখন কে বেশি ভোল্টেজ পায়, কে কম ভোল্টেজ পায়? যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম, এমন না ব্যাপারটা? জি স্যার। তো তাহলে লাইট যখন কম পাবে কম্পোনেন্ট এক্স বেশি করে ভোল্টেজ পাবে। তো কম্পোনেন্ট এক্স এর প্যারালেলে যদি আমরা বাল্বটাকে অ্যাড করি, তো দুইটা কম্পোনেন্ট প্যারালেলে থাকলে দুজন কি পায়, সমান সমান ভোল্টেজ পায় না? ইয়েস স্যার। তো তাহলে কম্পোনেন্ট এক্স এর রেজিস্ট্যান্স কি হলো, লাইট ইন্টেন্সিটি কমে যাওয়াতে কম্পোনেন্ট এক্স এর রেজিস্ট্যান্স বেড়ে গেল, সো কম্পোনেন্ট এক্স বেশি করে ভোল্টেজ পাবে। এন্ড ফিলামেন্ট বাল্বটাকে যদি কি করা হয়, কম্পোনেন্ট এক্স এর প্যারালেলে অ্যাড করা হয়, সো তাহলে ফিলামেন্ট বাল্বটাও কম্পোনেন্ট কি বলে কম্পোনেন্ট এক্স এর সমান ভোল্টেজ রিসিভ করবে। সো এই জিনিসটা আমাদেরকে বলছে যে কোথায় অ্যাড করলে সে বেশি ভোল্টেজ পাবে, যে লাইট ইন্টেন্সিটি যত কম হবে রেজিস্ট্যান্স অফ কম্পোনেন্ট এক্স বাড়বে। সো রেজিস্ট্যান্স অফ কম্পোনেন্ট এক্স বাড়া মানে তার অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হওয়া। সো ইফ দ্য ল্যাম্প ইজ অ্যাডেড প্যারালেল টু কম্পোনেন্ট এক্স, তো তখন কি হবে, লাইট ইন্টেন্সিটি যত কমবে বাল্বের অ্যাক্রসে ভোল্টেজ তত সাপ্লাই বাড়বে। বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। তাহলে এটা ছিল আমাদের 9D। এরপর কোয়েশ্চেন নাম্বার 10 এ কারো প্রবলেম আছে? ইলেভেন এর এ কি বলছে এখানে, the graph shows how the thinking distance and braking distance of a car varies with initial speed. তো ইনিশিয়াল স্পিডের সাথে তোমার ডিস্টেন্সের রিলেশনশিপ হলো এরকম, আর ইনিশিয়াল স্পিডের সাথে তোমার থিঙ্কিং ডিস্টেন্স হলো এরকম। এই জিনিসটা যারা নাকি এখন অলরেডি এএস পড়া শুরু করে দিছো, তোমরা এই জিনিসটা রিলেট করতে পারবা, যে আমরা সুবাত ইকুয়েশন দিয়ে যদি একটা কাজ করে, খেয়াল করো তাজওয়ার, যে সুবাত ইকুয়েশন দিয়ে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, এটা লেখা যায় না? ইয়েস স্যার। ওকে, তো তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের কাজটা কি, আর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বাদ দিয়ে এটা বাদ দাও, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে আরো তাড়াতাড়ি টাইম এত ক্যাচার লাগানোর দরকার নেই। সো এখন ডিস্টেন্সের সাথে ইনিশিয়াল ভেলোসিটির রিলেশন দেখবো। সো এখন দেখো যখন নাকি থিঙ্কিং টাইম, ঠিক আছে, চিন্তা করতে সময়, তখন কি কোনো অ্যাসেলারেশন হয়?
চিন্তা করতে সময় স্পিড তখন কি কনস্ট্যান্ট না? Yes, sir. সো থিংকিং ডিস্টেন্সের সাথে সো তাহলে তখন এর রিলেশনশিপটা কেমন হবে, ইনিশিয়াল স্পিডের রিলেশনশিপটা কেমন হবে? তো তোমার ইনিশিয়াল স্পিড আর ফাইনাল স্পিড এখানের মধ্যে সমান সমান। তো এখন এখানের মধ্যে কাজটা কি করা যায় খেয়াল করো। তো এখন এখানের মধ্যে তোমার কোনো অ্যাসেলারেশন নাই, কিছু নাই। তো তাহলে ইনিশিয়াল স্পিড যত বেশি হবে ডিসটেন্স তত বেশি, তাই না? যে রিলেশনশিপটা সিম্পলি আমাদের লিনিয়ার একটা রিলেশনশিপ। এই জিনিসটা এমন ভাবে দেখে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে সবচেয়ে সুন্দর মতো হবে। তো এখন এখানের জন্য খেয়াল করো কি বললাম, যে থিংকিং টাইমের সময় গাড়িটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করে, সো তাহলে অ্যাসেলারেশন হলো 0। তো তাহলে এস ইকুয়াল টু ইউটি লেখা যায় মাহফুজ? তো এখন দেখো তোমার স্পিড তো চেঞ্জ হবে না, তো স্পিড হলো কনস্ট্যান্ট। তো তাহলে তোমার টাইম যত বাড়বে, যে থিংকিং টাইম যত বেশি ডিসটেন্স তত বেশি, যে y ইকুয়াল টু mx প্লাস c এরকম একটা গ্রাফের সাথে যদি তুমি কম্পেয়ার করো, ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করো, তো তখন দেখো যে যত থিংকিং টাইম বাড়বে তত কি হবে, ডিসটেন্স ট্রাভেল ইনক্রিজ করবে। বুঝতে পারছো? তো এটা হলো লিনিয়ার রিলেশনশিপ। কিন্তু s ইকুয়াল টু ইউটি প্লাস ইউটি না দিয়ে ভিটি টা দেয়, ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এখন ভি কেন দিলাম, বিকজ ফাইনাল ভেলোসিটি কত হবে, গাড়িটা ব্রেক করতে 0. করতে ইভেন্চুয়ালি তো রেস্টে আসবে, সো তাহলে ফাইনাল ভেলোসিটি হলো 0। সো তাহলে s ইকুয়াল টু মাইনাস হাফ এটি স্কোয়ার। তো এখন এটা কি, যে ব্রেক যখন করবে তখন অ্যাসেলারেশনটা নেগেটিভ অ্যাসেলারেশন হবে না আবিদ? ব্রেকিং এর সময় অ্যাসেলারেশনটা নেগেটিভ, জাস্ট মাইনাসটাকে ক্যান্সেল করে দিলাম, যে অ্যাসেলারেশন নেগেটিভ, তো অ্যাসেলারেশনের মাইনাস আর ফর্মুলার মাইনাস কাটাকাটি হয়ে গেল। এখন দেখো কনস্ট্যান্ট রেটে যদি ডিসেলারেট করে, তো এখন দেখো কাজটা কি হয়, ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের রিলেশনশিপ কেমন, y ইকুয়াল টু x স্কয়ারের মতো না মাহফুজ? তো তাহলে এরকম টাইপের একটা জিনিস এখানে মতো শো করছে যে ইনিশিয়াল স্পিডের সাথে তোমার ডিসটেন্সের রিলেশন কেমন। তো এখন বললো কি, এটা জাস্ট এমনিতেই দেখাইলাম ইকুয়েশন গুলো কতগুলো কিভাবে রিলেট করা যায়। তো কি বলছে এ নাম্বারে, a car has an initial speed of 35 meter per second. The brakes are applied and the car comes to a complete stop in the braking distance shown by the graph. Calculate the mean braking acceleration of the car. So তাহলে তোমার ইনিশিয়াল স্পিড যদি 35 হয়, ইনিশিয়াল স্পিড 35 হলে তোমার ডিসটেন্স কত হবে, এটা 78 নাকি? জি স্যার, 78. ওকে, হ্যাঁ আজ করার আগে বলে দিলাম বিকজ এগুলো ব্যাপারে ডিসকাস করা ভালো আর কি, যে অনেক কিছু বোঝা যায় কোশ্চেনটা। আচ্ছা এই মিটিং এ 1 মিনিটের কম আছে, এরপরের মিটিং এ আমরা এটা সলভ করে দিচ্ছি। ইয়াহিয়ার বাকি সাবজেক্টের কি অবস্থা, ম্যাথস দিয়ে পিওর ম্যাথস, কেমিস্ট্রি এগুলা? মোটামুটি থাকলে তো হবে না, এখন তোমরা 1.5 বছরের উপরে ও লেভেলস পড়ে আসছো, এখন যদি বলো প্রিপারেশন মোটামুটি, তো তাহলে পরে তো সমস্যা।
আরো বেশি পড়ালেখা বাড়ানো লাগবে, এখনো 1 মান্থের মতো সময় আছে, ভালো মতো আরো কোয়েশ্চেন পেপার গুলি বুঝে বুঝে সলভ করবা, বুঝছো? ওকে, সো তাহলে ব্রেকিং ডিসটেন্স হলো এত, তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল 35, তো ফাইনালি ব্রেক করে সে কিসে আসবে, রেস্টে আসবে না তাজওয়ার? সো ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 35, আর ডিসটেন্স ট্রাভেলড হলো 78। সো তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তো এখন এখানে থেকে a বের করব কিভাবে, v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2s। তো v হলো 0, u হলো 35, আর 2 ইনটু এখানে 78, এটা কত আসে, মাইনাস 35 স্কয়ার 2 ইনটু 7, তাহলে মাইনাস 7.85256 সামথিং সামথিং মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন বলছে ব্রেকিং অ্যাসেলারেশন, সো বেসিক্যালি বলে দিছে যে ব্রেকের জন্য অ্যাসেলারেশন কত হবে। তো আমাদের এখানে এর নেগেটিভ সাইনটা ইনক্লুড করার দরকার নেই, এখানে মধ্যে কোথায় গেল, নেগেটিভ সাইনটা দিলেও না দিলেও সমস্যা নাই, ভ্যালুটা কত 7.9, যে আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে যদি লিখি যে গিভেন ইনফরমেশন গুলি আমাদের টুতে না, সো তাহলে এটা কত 7.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে মাহফুজ, এটা ছিল 11 এর এ। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 12 এ কারো প্রবলেম আছে? ওকে, সো তাহলে পেপার 1 এ আর কারো কোনো কনফিউশন নাই? ঠিক আছে, পেপার 1 এ কারো যদি কোনো কনফিউশন না থাকে, নাও লেটস গো টু পেপার 2। সো পেপার 2 কোশ্চেন নাম্বার 1, এটা কি তানভীর পেপার 2 এর কোশ্চেন 5? ওকে, সো তাহলে পেপার 2 এর কোশ্চেন 5 এ আমরা যাব। তো কোশ্চেন নাম্বার 1 থেকে 4 এ কারো কোনো কনফিউশন আছে? যদি না থাকে দেন কোশ্চেন নাম্বার 5 এ চলে যাব একবারে। ওকে, 3b3 তে প্রবলেম আছে, তো 3b3, আচ্ছা 1a2 তে আছে। ওকে, সো ফার্স্ট 1a2 কি বললো, the student uses a meter to measure the amount of charge on the rod. The meter displays a reading of eto. Which of these is the same as eto? মিলি, এই ছোট m মানে কি মিলি না, মিলি মানে কত মাহফুজ, ডিভাইডেড বাই 1000। তো তাহলে মাইনাস 5.2 মিলি কুলম্ব বলা যেই কথা, মাইনাস 5.2 ডিভাইডেড বাই 1000 করে একই জিনিস। তো তাহলে এটা কত আসে, সরি কি হলো, ওকে এরপরে মুবাশিরের জন্য কোনটায় ছিল, কোশ্চেন নাম্বার 3 তে, এরপর তাজবরের আসছে কোশ্চেন নাম্বার 4 এ। মুবাশিরা কোশ্চেন নাম্বার 3b3, লেন্থ অফ দা প্ল্যাঙ্ক বের করতে বললো। সো ফার্স্ট থেকে তুমি ডিসটেন্স x টা বের করেছো মুবাশিরা?
আচ্ছা 4a2 ও দেখাবো, সমস্যা নাই। সো ফার্স্টে 3b3 এর জন্য ডিসটেন্স x টা কত আসছে মুবাশিরা? (0.75). ওকে, সো ডিসটেন্স x এসেছে 0.75। ভালো কথা। এন্ড বললো কি the plank is uniform and pivoted at the center. সো তাহলে প্ল্যাঙ্কটা যদি ইউনিফর্ম হয় সো তাহলে তো ডিসটেন্স x এর ডাবল হবে না লেন্থ অফ দা প্ল্যাঙ্ক, তো তার মানে 1.5 হবে নাকি মুবাশিরা? যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দা প্ল্যাঙ্কের এখানে পিভট করা, এর জন্যই তো প্ল্যাঙ্কের ওয়েটটাকে আমাদের আর কনসিডারেশনে নেওয়া হয় নাই, বুঝতে পারছো? সো তাহলে ডিসটেন্স x ইজ, হায় আল্লাহ বাকি সাইড দেখো না, এটা হবে। ওকে, সো তাহলে এই জিনিসটা এখন আই হোপ ক্লিয়ার। দেন কোশ্চেন নাম্বার 4 এ প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 4 এর কিসে কিসে? 4 এর a2 আর 4 এর b1। সো 4a2 তে কি বলতেছে, কোশ্চেনটা করি আমি। A student investigates the speed of sound in air. The student sets up two microphones A and B as shown in the diagram. Microphone A, microphone B. Microphone A data logger এর সাথে কানেক্ট করা, এখানে একটা সোর্স অফ সাউন্ড আছে। আচ্ছা, দুটোটা মাইক্রোফোনে ডেটা লগারের সাথে কানেক্ট করা। তো দেখো এখানে বলছে আমাদের খুবই মজার একটা প্রসেস যে হাউ টু ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড। ব্যাপারটা খেয়াল করো, আমাদের যে সাউন্ডের সোর্স আছে, সাউন্ডের সোর্স থেকে তো উই উইল অলরেডি নো যে কত ফ্রিকোয়েন্সির সাউন্ড আমরা ইমিট করতেছি, তাই না আবিদ? সো উই অলরেডি নো দ্য ফ্রিকোয়েন্সি। এখন ডেটা লগারে আমরা কি দেখবো? অসিলোস্কোপে যেরকম এরকম প্যাটার্ন দেখবো, এরকম টাইপের প্যাটার্ন দেখবো। আর এখানের মধ্যে যেই কাজটা করতেছে তারা তারা একদম বাচ্চাদের মতো ডিসটেন্স বাই টাইম ওই মেথড করতেছে। দেখো, the microphones are connected to a data logger. A sound is made to the left of microphone A. তো মাইক্রোফোন A সাউন্ডটাকে আগে রিসিভ করবে, মাইক্রোফোন B টা সাউন্ডটাকে পরে রিসিভ করবে। তো A আর B যে টাইমে রিসিভ করলো ওই টাইমের ডিফারেন্সটা নোট ডাউন করা হলো, এন্ড A আর B এর মধ্যে ডিসটেন্সটা মেজারিং টেপ অর মিটার রুল দিয়ে মেজার করা হলো। তো the time taken for the sound to travel from microphone A to microphone B, এটা টাইমটা আমরা ডেটা লগার থেকে পাচ্ছি এন্ড ডিসটেন্সটা বের করলাম। সো the distance divided by time করলে পরে কি পেয়ে যাব? স্পিড অফ সাউন্ড পেয়ে যাব। সো এটাই হলো মেইনলি মেথডটা। এখন বলতেছে suggest why the student does not use a stop clock in this investigation, because এখানে ডেটা লগারে অলরেডি কি করবে, যে দেখো ডেটা লগার records the time when the sound wave reaches each microphone. তো ডেটা লগার অলরেডি টাইম রেকর্ড করছে, এন্ড স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কেন ইউজ করলো না? বিকজ ওখানে আমাদের হিউম্যান রিঅ্যাকশন টাইমটা কি থাকে, ইনভলভ থাকে, তাই না? যে এখানের জন্য দেখো 4 idea that air needs to have the same temperature between all microphones. What? আচ্ছা এইখানে শোনো, the idea that the time will be very small or human reaction time এর জন্য, বা এত তাড়াতাড়ি সাউন্ডটা ট্রাভেল করবে যে স্টপ ওয়াচ অন অফ করতে করতেই সাউন্ডটা ট্রাভেল করে চলে যাবে। allow that human reaction time is an issue. বুঝতে পারছো? স্যার আমারটা কেটে দিছে। কি লিখছিলা? টু প্রিভেন্ট রিঅ্যাকশন এরার্স। টু প্রিভেন্ট হিউম্যান রিঅ্যাকশন এরর নাকি রিঅ্যাকশন এরর? শুধু রিঅ্যাকশন লিখছিলাম। আচ্ছা, হিউম্যান ওয়ার্ডটা অ্যাড করা লাগবে আর কি। যে স্টপ ওয়াচ তো তোমার যে অটোমেটিক টাইমার আর ডেটা লগার তো একই কথা। সো তাহলে হিউম্যান রিঅ্যাকশন টাইমটা হলো একটা ফ্যাক্টর, তো ওই জিনিসটা বলতে হবে আর কি। বুঝতে পারছো? যে স্টপ ওয়াচ অন অফ করে কে? মানুষ করে, তো এর জন্য।
আচ্ছা, সো তাহলে 4a দেখলাম, 4a2, তো এখন 4b1 এ প্রবলেম আছে, সো 4b1 দেখি। আচ্ছা, the student investigates how the speed of sound varies with temperature. তো টেম্পারেচারের সাথে স্পিডটা কিভাবে করে চেঞ্জ হয়, যে টেম্পারেচার বাড়লে স্পিড বাড়ে নাকি কমে, আর টেম্পারেচার কমলে স্পিড বাড়ে নাকি কমে, এই জিনিসটা দেখবে। তো কি হয়েছে, he places several Bunsen burners in the space between the microphones as shown in diagram 2. তো এখন he uses this method: light all the Bunsen burner at a low heating flame, measure the air temperature in 3 different places between the microphones using temperature sensor, use the data logger to record the time taken for a sound to travel from microphone A to microphone B. You determine the speed of sound. The student repeats this method as air temperature increases. Suggest why it is important for all the Bunsen burner to burn the same amount of gas each second, because টেম্পারেচারটাকে তো আমাদের কি রাখা লাগবে, ফিক্স রাখা লাগবে না, বিকজ তোমার এই জায়গায় যদি টেম্পারেচার বেশি হয় আর এই জায়গায় যদি টেম্পারেচারটা কম হয়, সো তখন কি হবে, বিকজ অফ ডিফারেন্স ইন টেম্পারেচার রিফ্র্যাকশন হতে পারে, অর এখানে তোমার স্পেসিফিক একটা টেম্পারেচারের জন্য যে রিডিং নিচ্ছে, তো ওখানে কি হবে, টেম্পারেচার বেশি কমের জন্য স্পিডটাও বেশ কমতে পারে বা বাড়তে পারে। যে এখানে মধ্যে বলতেছে এটা কি, দেখো, এই যে air needs to have the same temperature at all points, or is it speed will change if temperature is not constant. বুঝতে পারছো, যে টেম্পারেচারটা সব জায়গায় সেম। হ্যাঁ বলো। আমি লিখছিলাম যে টু কিপ সাউন্ড স্পিড অফ সাউন্ড কনস্ট্যান্ট। To keep speed of sound constant, এখন speed of sound constant থাকে for a specific temperature, যে মনে করো রুম টেম্পারেচারে সাউন্ডের স্পিড একটা ভ্যালু এন্ড ওইটা কনস্ট্যান্ট থাকে। রুম টেম্পারেচারে থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াইলা, তখন কি সাউন্ডের স্পিড কনস্ট্যান্ট থাকবে, যে রুম টেম্পারেচারের সমান থাকবে? নো, গ্রেটার একটা ভ্যালুতে ফিক্স থাকবে আর কি। বুঝতে পারছো? তো এখানের জন্য আমাদের ব্যাপারটা হলো যে টেম্পারেচার কি করবে, টেম্পারেচার যদি এক জায়গায় বেশি এক জায়গায় কম হয়, তো তাহলে স্পিড অফ সাউন্ডটা চেঞ্জ হবে। তো এই ব্যাপারটা লিখবো, or the air needs to have the same temperature at all points. Okay, yes sir. ঠিক আছে, সো তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 4। Then question number 5, 5A1 আর 5B2 তে অ্যানসার রাউন্ডিং। ওকে, 5A1 এ কি হলো, energy is transferred from sun to the earth, nuclear fusion happens in the sun, which energy store of the sun decreases during nuclear fusion? এখানের মধ্যে কোন এনার্জিটা কমবে মাহফুজ? তোমার ফিউশন রিঅ্যাকশন কাদের মধ্যে হয়? ওকে, 5 এ দেখি ভালোই প্রবলেম আছে। তো এখন ফিউশন রিঅ্যাকশন কাদের মধ্যে হয় বলো তো মাহফুজ? নিউক্লিয়াসের মধ্যে, যে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে। তো তাহলে এখানের জন্য বলছে এটা কোন এনার্জিটা কমবে সানের মধ্যে? নিউক্লিয়ার এনার্জিটা কমবে। নিউক্লিয়ার এনার্জি কমে সে ওরকম ফোটন রিলিজ করবে, এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ফোটনের জন্য ওগুলি কি হয়, রেডিয়েশন হিসেবে আর্থে আসে। তো তাহলে 5A1 নিউক্লিয়ার। তো 5A1 এর পরে 5B2 তে দেখি ভালো সমস্যা দেখি। Some solar panels use energy from the sun to heat water, যে সানলাইট নিয়ে দেন কি করে, পানি গরম করে। তো এখন বললো কি, total area of the solar panel এত, each 1 meter square of solar panel receives এত energy from sun per second, so তাহলে 2 ঘন্টায় about এত হয়, এটা শো করতে বলছে। তো এটা শো করছো যে 2 ঘন্টায় কত হয়।
এখন বলতেছে a mass of এত কিলোগ্রাম of cold water is in the solar panels at an initial temperature of 20 degrees Celsius. আচ্ছা 5b2 তে 43 এসেছে বাট -1 কেন করলো? ঠিক আছে দেখবো। তো এখন 20 ডিগ্রি সেলসিয়াস ইনিশিয়াল টেম্পারেচার, ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার of the water after it has been heated by the sun for 2 hours. তো এখন এই এনার্জিটা কত বের করছিলাম? about 100 মেগাজুল। তো কত আসে? 108 মেগাজুল। ওকে 108 মেগাজুলটাকে লিখবো কত মুবাশিরা? এখানে আমাদের গিভেন ইনফরমেশন কি বলে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, সো আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড আপ করব? কোনটা জানা? এটা কত নাম্বার করতেছিলাম? 5 নাম্বার না? সো 108। আচ্ছা তো এখন এই যে হ্যাঁ 110 হয় টু সিগনিফিকেন্ট ফিগারে। এখন ওইটার জন্য তো তোমার টেম্পারেচারটা ওরকম বেশি আসার কথা। সো এখন এখানের জন্য তোমার এখানের মধ্যে তো মার্কস পাবা। এখানে যে 23.3 যদি নাও তো তাহলে 43.8 এর মধ্যে ওরকম রেঞ্জ দিয়েছে যে এত থেকে এতর মধ্যে অ্যালাউ করবে। তো তাহলে এখানের জন্য মার্কস পাবা, বুঝছো মাহফুজ মুবাশিরা? ওকে হ্যাঁ হ্যাঁ বলবো রায়ান, সমস্যা নাই। এরপর কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7, হোয়াট সিনক্রোট্রনের কোশ্চেন এখানে কেমনে দিল আছে? আচ্ছা ইলেকট্রোম্যাগনেট কেমনে বানায়? এত ফ্যান্সি জিনিসের নাম দিয়ে এরপরে হ্যাঁ হয়তো 5b2 তে যে মার্কস বাড়বে ওটা মার্কস বাড়া যতটুকু হচ্ছে ওই জিনিসটা স্ক্রিনশট নিয়ে আসিফকে ইনবক্সে দিবা, আসিফ কারেকশন করে দিবে, বুঝছো? হয়তো এই জিনিসটা খুবই মজার একটা মেশিন। এটা নিয়ে যখন A2 তে এটা হলো একটা পার্টিকেল অ্যাসেলারেটর, বুঝছো মাহফুজ? যে আমাদের এই যে প্রোটনস নিউট্রনস ওরা কি দিয়ে বানানো এটা তো জানো, যে প্রোটনস আর নিউট্রনস আর মেড আপ অফ ইভেন স্মলার পার্টিকেলস কল্ড কোয়ার্কস। যে প্রোটনস আর নিউট্রনস যে কোয়ার্ক দিয়ে বানানো, হ্যাঁ লার্জ হ্যাড্রন কোলাইডারের মতনই। যে লার্জ হ্যাড্রন কোলাইডারের ওখানের মধ্যে এরকম আমাদের সিনক্রোট্রন আছে যেটার মধ্যে কি করা হয়, যেটার মধ্যে তোমার অ্যান্টি ম্যাটার স্টোর করে রাখে, বিকজ অ্যান্টি ম্যাটার যদি ম্যাটারের সাথে কম্বাইন হয়, বুঝছো, অ্যান্টি ম্যাটার ম্যাটারের সাথে কম্বাইন হলে দে অ্যানাইহিলেট ইচ আদার। এক্স্যাক্টলি। সো এই অ্যানাইহিলেশন অ্যাভয়েড করার জন্য বা তাদেরকে প্রিজার্ভ করার জন্য এরকম সিনক্রোট্রনের মধ্যে কনস্ট্যান্ট একটা স্পিডে অলওয়েজ তাদেরকে কি করে রাখে, স্টোর করে রাখে, এন্ড যখন আমাদের দরকার হয় তখন তাদেরকে নিয়ে আসে। আমাদের কতগুলি অ্যাক্সেলারেটর এরকম পড়বা, তোমাদের আজকে ক্লাস শেষে আমি কয়টা অ্যাক্সেলারেটর A2 বইয়ের কয়টা জিনিস দেখাবো, ওগুলা A2 তে যত তাড়াতাড়ি উঠবা তখন আরো দেখতে পাবা, ঠিক আছে? ইলেকট্রন দিয়ে ওরকম এনভেলপড না, এখানের মধ্যে তোমার কয়েকটা ম্যাগনেট দিয়ে তাদেরকে ওরকম অলওয়েজ একটা সার্কুলার পাথে রাখে, যে কোন একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে যায়, বুঝছো,
যে মনে করো এই একটা ম্যাগনেটিক ফিল্ড, এই ক্রস মানে কি সামথিং ইজ গোয়িং ইনটু দা স্ক্রিন, তাই না? সো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে? ইনটু দা স্ক্রিন। সো এখন যদি এদিক থেকে একটা পজিটিভ চার্জ মুভ করে আসে, তো এখন একটা পজিটিভ চার্জ যেদিকে মুভ করে ওই দিকেই তো কারেন্ট, নাকি মাহফুজ? সো একটা পজিটিভ চার্জ যেদিকে মুভ করছে দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দা স্ক্রিন। সো তাহলে ফোর্সটা কোন দিকে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যদি অ্যাপ্লাই করো, ম্যাগনেটিক ফিল্ড ইনটু দা স্ক্রিন, কারেন্ট হলো টুয়ার্ডস রাইট। সো তাহলে ফোর্সটা কোন দিকে হয়? উপরে হয় না মাহফুজ? ডাউন হয় না তো, উপরে। দেখো, সো তাহলে এরকম সে একটা সার্কুলার পাথে যায়, এন্ড ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রং এনাফ, দিস ক্যান কজ দ্য পার্টিকেল টু স্পাইরাল লাইক দিস। বুঝছো? তো এইসব জিনিসগুলো খুবই ফ্যান্সি ফ্যান্সি ব্যাপার। তো এগুলি জিনিস আমরা A2 তে যে পার্টিকেল ফিজিক্স টপিকে খুবই মজা পাবা এগুলি পড়লে। বুঝছো? আচ্ছা, সো এখানে ইলেকট্রোম্যাগনেট কিভাবে বানাবা ওই জিনিসটা নিয়ে বলছে, এই যে বলেই দিছে যে the diagram shows a proton moving at a velocity v in the magnetic field produced by the synchrotron. The direction of the magnetic field is into the page. So proton move করতেছে towards left and direction of magnetic field হলো into the page. So তাহলে এইখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? এইখানে ফোর্সের ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ডস, তাই না? এটা ম্যাগনেটিক ফিল্ড হলো into the page or into the screen. So একটা পজিটিভ চার্জ পার্টিকেল যেদিকে মুভ করে ওটা হলো কারেন্টের ডিরেকশন। তো ফার্স্ট ফিঙ্গার অর ইন্ডেক্স ফিঙ্গার হলো ইনটু দা স্ক্রিন, আর কারেন্টের ডিরেকশন হলো টুয়ার্ডস লেফট। সো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে পরে ফোর্সটা কোন দিকে আসে? ডাউনওয়ার্ডস আসে। সো তাহলে ফোর্সটা হবে ডাউনওয়ার্ডস। ওকে, এরপর হাফ লাইফের ডেফিনেশন কি, এইসব জিনিস। এই যে ওই সার্নের ওখানেই তো আমাদের লার্জ হাইড্রন কোলাইডারটা। তো কোয়েশ্চেন নাম্বার 7 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সেভেনের এ তে যদি ডায়াগ্রামটা দাও, তো তাহলে ডায়াগ্রামটা ওরকম ভাবে সেলফ এক্সপ্লেনেটরি হওয়া লাগবে। কেমন? দেখো, আহ এরকম লেবেল করে দিবা। সফট আয়রন কোর, সলিনয়েড, পাওয়ার সাপ্লাই এন্ড সুইচ। তো এখন যদি সুইচ অন করা হয় তো তখন কি হবে? এই সলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো এখন সলিনয়েডের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তো তখন কি হবে? সলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে বার ম্যাগনেটের মতো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এন্ড সফট আয়রন কোরের অ্যারাউন্ডে ওটাকে পেঁচায় রাখলে দিস উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেট। এখানে তার অ্যানসারে কি বলছে আমরা যদি দেখে নেই একবার, এরপর যাচ্ছি মাহফুজ তোমার পেপারে। এই তো, coil of wire, current in the wire, iron core, or current may be inferred from the diagram. ঠিক আছে? সুইচটা তেমন বড় ফ্যাক্টর না, বুঝছো? সুইচটা তেমন বড় ফ্যাক্টর না, জাস্ট তোমার কারেন্টটা যে ফ্লো করতেছে পজিটিভ টু নেগেটিভ ওই জিনিসটা দেখাইলে হইতো। ঠিক আছে? তারপর পেপার 2 তে
ওকে, রায়ানের তো পেপার টুতে দেখলাম ফুল মার্কস আসছে, ভেরি গুড। হ্যাঁ, এখানের জন্য তো ঠিক আছে তো, মাহফুজ মার্ক পাইছো তো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ডায়াগ্রামে জাস্ট ওই কারেন্টের ডিরেকশনটা দিয়ে দিবে, এই যে পজিটিভ নেগেটিভ টার্মিনাল দিছো না, তো এখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে যে কারেন্টটা যাচ্ছে, এই যে ডায়াগ্রামটা তোমার জাস্ট এই জিনিসটা অ্যাড করলেই হয়ে যাবে। মনে করো সুইচটা দিয়ে দেই, অন করে দেই, তো এই যে কারেন্টটা ফ্লো করতেছে, তো এই কারেন্টের ফ্লোটা দেখাইলেই ডান, জাস্ট ডায়াগ্রাম থেকে ফুল মার্কস। ওকে, কোশ্চেন নাম্বার 8 নিয়ে কারো কনফিউশন আছে? ওকে, কোশ্চেন নাম্বার 8 লাস্ট কোশ্চেন ছিল। তো আমরা দেখি এখন এই মকে হাইয়েস্ট কে পেল। ওকে, সো পেপার 1 এ আবিদের 105, ফরমানের 61, শেখ ফারহান কোথায়? তো মার্কস তো কমে গেল, 89, তাজওয়ারের 96, এগুলো তো 100 এর উপর উঠতে হবে। মাহফুজের 100, মুবাশশিরের 109, রায়ানের 103, তানভীরের 98, ইয়াহিয়ার 61। আচ্ছা, 8B তে প্রবলেম আছে তাজওয়ারের? না স্যার, ক্লিয়ার। ওকে, তো তাহলে এখানে মুবাশশিরা 109 আছে। আচ্ছা, তো সবাই একটু নিজেদের মার্কসটা মনে রাখো, এরপর পেপার 2 তে যাই, পেপার 2 তে দেখি তার কত আসে, দেন টোটাল করে বলো। টোটাল করে চ্যাটে লিখে দিও, তো তাহলে পরে বুঝতে পারবো কার কত আসলো। আবিদের 68, ফরমানের 61, শেখ ফারহানের 61, তাজওয়ারের পেপার 2 তে তো মার্ক তো কমে গেল, 59, মাহফুজের 67, মোনাইজার 57, মুবাশশিরের 66। তাহলে মনে হয় এবার মুবাশশিরের হাইয়েস্ট আসছে, তাই না? স্যার ওটা 61 হবে আমার স্যার। আচ্ছা, 61 হবে, ঠিক আছে। মুবাশশিরের তাহলে 175 আসছে নাকি? মুবাশশিরের 175, রায়ানের 173, মাহফুজের 167, ওকে, আবিদের 68, আর ইয়েতে কত ছিল যেন পেপার 1 এ? ওয়ানে আবিদের ছিল 105, তো তাহলে মুবাশশিরেরই বেশি আসছে। ওকে, সো তাহলে দেখবো নেক্সট মকে কারটা কেমন বেশি আসে। ওকে, ওকে, 3 মার্কস বাড়ে। মুবাশশিরের কি কোনো মার্কস বাড়ছে কোনটায়? আচ্ছা, মুবাশশিরা নাই। ঠিক আছে, মার্কস বাড়ার পরে আমরা আপডেটেড মার্কসটা দেখবো নি। ওকে, আসিফকে বলে মার্কস গুলো ওরকম কারেক্ট করে নিও, দেন আমরা টোটাল করে দেখবো কার কেমন আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদেরকে তো A2 বইয়ের কয়টা এরকম ডায়াগ্রাম দেখানোর কথা, দেখি।
যে A2 ব্যাচে কারেন্টলি পার্টিকেল ফিজিক্সে পড়ানো হচ্ছে, পার্টিকেলস জু, কোয়ার্কের জেনারেশন গুলি, দেন লেপটন গুলি। যে এটা চিন্তা পারছো এটা কি? এটা তোমাদের স্টুডেন্ট বুকের কাভার না, এটাই কিন্তু আসলে সার্ন, লার্জ হ্যাড্রন কোলাইডার। যে পার্টিকেল ফোর্সেস আমরা বলছিলাম না, যে চারটা যে ফান্ডামেন্টাল টাইপ অফ ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক, উইক নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার আর গ্র্যাভিটেশনাল। সো এগুলি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর ওই যে পার্টিকেল অ্যাক্সেলারেটর না, যে এটা হলো লার্জ হ্যাড্রন কোলাইডারের সিম্পলিফাইড সেটআপ, যে কোন কোন জায়গায় কলিশন সেন্টার গুলি। সিনক্রোট্রনের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, এই জিনিসটা যে রিলেটিভিস্টিক ইফেক্ট, যে স্পিড অফ এন অবজেক্ট যত বাড়ে, যে স্পিড অফ লাইটের কাছাকাছি গেলে পরে ম্যাস যে ইনক্রিজ করা শুরু করে, সো যে রিলেটিভিস্টিক ইফেক্টের জন্য ম্যাসের ফর্মুলাটা কেমন। হ্যাঁ, ইহাবে আইসো A2 বুক একটা দিবনি, ফুল কালার বই, একদম রিয়েল বইটা, এটা পড়ে ভাল লাগবে। এরপরে যে সাইক্লোট্রন, একটা সার্কুলার শেপের একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর, আর একটা আছে লিনিয়ার অ্যাক্সেলারেটর, এই যে লাইন এক। বুঝছো মাহফুজ? তো এগুলো প্রত্যেকটাই তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল গুলি ইন্টারেস্টিং। এগুলি তোমাদের ও লেভেল শেষ হোক, দেন তোমাদেরকে ভিডিও গুলি এমনিতে আগে থেকে দিয়ে রাখবো এমনিতে দেখার জন্য। ওকে, ঠিক আছে। তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ।